যে উচ্চ রক্তচাপে রোগীদের ক্ষেত্রে ঔষধ শুরু করার কোনো বিশেষ নিয়ম আছে কিনা এবং এই ওষুধের ধরনগুলো কি কি হয়, এক্স্যাক্টলি খাওয়ার ওষুধ, ইনজেকশন বা এগুলো যদি আমাদের এক্স্যাক্টলি এটা বেসিক্যালি ওষুধ শুরু করাটা একজন ক্লিনিশিয়ানের জাজমেন্ট, কিন্তু যেটা নিয়ম সেটা হচ্ছে যে একজন পেশেন্ট যদি তার খুব বেশি বয়স না হয়, খুব বেশি ফ্লেল না হয়, অথবা তার যদি দেখা যায় যে কোনো কোমরবিডিটিস না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ঔষধ যেটা শুরু করার কথা বলা আছে যে আমরা ডুয়েল থেরাপি দিয়ে শুরু করব, অর্থাৎ দুইটা এজেন্ট দিয়ে আমরা হচ্ছে তার অ্যান্টিহাইপারটেনসিভ শুরু করব। এটার কারণ আছে, এটা কারণ হচ্ছে যে আমাদের দেশের রোগীদের যেটা প্রবলেম হয় যে আমি যদি দুইটা ওষুধ লিখে দিই আলাদা আলাদা, তাহলে কিন্তু সে করবে কি কয়েকদিন দুইটা খেয়ে তারপর একটা নিজে বন্ধ করে দিবে, জি জি, তারপর হচ্ছে একটা কন্টিনিউ করবে। কিন্তু এখানে যদি সিঙ্গেল পিল কম্বিনেশন বলা হয় এটাকে, এসপিসি, সিঙ্গেল পিল কম্বিনেশন, অর্থাৎ একটা পিলের মধ্যেই হচ্ছে দুইটা কম্পোনেন্ট থাকে। তো আপনি জানেন যে আমাদের দেশে এখন এই কম্বিনেশন ওষুধ কিন্তু বাজারে অনেক বেশি অ্যাভেলেবল। যেমন আমাদের ফার্স্ট স্টেজে আমাদের অ্যান্টিহাইপারটেনসিভ আমরা শুরু করব হচ্ছে লো ডোজে একটা সিঙ্গেল ডাবল পিল কম্বিনেশন দিয়ে, সেখানে হচ্ছে কি থাকবে, একটা এসি ইনহিবিটর অথবা এআরবি থাকবে, সাথে একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার থাকবে, ঠিক আছে। এই কম্বিনেশনগুলো কিন্তু অ্যাভেলেবল আছে। আমরা ইনিশিয়াল স্টেজে আমরা ব্লাড প্রেশার জাজমেন্ট করে আমরা কিন্তু লো ডোজেই শুরু করব, লো ডোজ ডাবল কম্বিনেশন দিয়ে শুরু করব। তারপর হচ্ছে আমরা 1 মাস পরে ফলো আপ করবো, এটা 1 থেকে 3 মাস, প্রিফারেবলি 1 মাস পরে আমরা ফলো আপ করি। 1 মাস পরে ফলো আপ করে যদি দেখি যে তার এডিকুয়েট এটা কন্ট্রোলে আসছে, আমাদের টার্গেট কিন্তু 130/80 অলওয়েজ, যে আমার 130/80-তে আসছে কিনা। যদি 130/80-তে মেনটেন হচ্ছে তাহলে এটা কিন্তু আমরা কন্টিনিউ করব। আর যদি তারপরেও 130/80-তে না আসে তাহলে হচ্ছে আমরা কিন্তু আরেকটু ডোজ বাড়াবো, অথবা অর্থাৎ ডাবল কম্বিনেশন যেটা দিচ্ছি এটার হাইস্ট ডোজে যাব। তারপর আবার সেম ভাবে 1 মাস পরে আমরা আবার ফলো আপ করবো, যদি দেখি যে না এটা হচ্ছে না, তখন হচ্ছে আমরা ট্রিপল কম্বিনেশনে যাব। ট্রিপল কম্বিনেশনে এটার সাথে একটা থায়াজাইড বা থায়াজাইড লাইক ডায়োরেটিক্স যোগ করে দিব। এরপরও যদি দেখি ফলো আপ করে আমার এটা কন্ট্রোল হচ্ছে না, তখন কিন্তু এটাকে আমরা ধরে নিব যে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, অর্থাৎ 3টা ওষুধের হাইয়েস্ট ডোজ দেওয়ার পরেও যদি কারো কন্ট্রোল না হয় তখন এটাকে আমরা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলি। সেটার ম্যানেজমেন্ট কিন্তু আলাদা। এই উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে আমাদের একটি কথা প্রচলিত আছে বা মানুষেরাও জানে বা তাদেরকে এভাবেও বোঝানোর চেষ্টা করা হয় যে উচ্চ রক্তচাপের ঔষধ যদি কেউ খাওয়া শুরু করেন তাহলে সেটা তাকে খেয়ে যেতেই হবে। আসলে এই উচ্চ রক্তচাপের ঔষধ তাকে কতদিন খেতে হবে, এটাকে আজীবন খেয়ে যেতে হবে কিনা? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমাদের দেশীয় লোকজনের একটা ধারণা আছে যে আমি একবার প্রেশারের ওষুধ শুরু করলে আজীবন খেতে হবে। আবার কেউ কেউ ভয়ে শুরুই করেন না, যে শুরু করলে তো আজীবন খেতে হবে। আবার কেউ কেউ এরকমও করেন যে 1 মাস ওষুধ খাওয়ার পরে যখন দেখলো যে প্রেশারটা নর্মাল হয়ে গেছে, তখন কিন্তু কারো মতামত ছাড়াই কিন্তু প্রেশারের ওষুধটা বন্ধ করে আরও 2 মাস পরে আমাদের কাছে আবার আসেন যে আমার তো প্রেশার নর্মাল হয়ে গেছিল, বন্ধ করে দিছি, এখন কি অবস্থা দেখেন। তখন দেখা যায় যে তার আবার প্রেশারটা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং এর মাঝে অনেক জটিলতাও, অনেক জটিলতা দেখা যায় যে অনেকে 1 বছর 1.5 বছর পরেও আসেন যে আমার তো প্রেশার কমে গেছিল, বন্ধ করে দিছি 6 মাস আগে, এখন আসছি দেখেন কি অবস্থা। কিন্তু এই যে লং স্ট্যান্ডিং 6 মাস তার ওষুধটা বন্ধ ছিল, তাতে করে কিন্তু তার মাইক্রোভাস্কুলার বা হচ্ছে টার্গেট অর্গান যেগুলো আছে এগুলোতে কিন্তু ড্যামেজ শুরু হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু উচিত না। একজন স্পেশালিস্ট ডক্টর দেখে সিদ্ধান্ত নেবেন যে আপনার এই প্রেশারের ওষুধটাকে কন্টিনিউ চলবে, নাকি ডোজ কমাইতে হবে, নাকি ডোজ বাড়াইতে হবে। নিজে নিজে ওষুধ কমানো বাড়ানো এটা কোনোভাবেই উচিত না। এবং সেই সাথে একই প্রাসঙ্গিক আরেকটি বিষয় জানতে চাই যে একজন মানুষের একটু খারাপ লাগছে, এখন যেহেতু রক্তচাপ মাপার উপায় উপকরণ গ্রাম পর্যায় পর্যন্ত আছে, তো কেউ একজন প্রেশারটা একটু মেপে নিলেন, মেপে নেওয়ার পরে একটু বেশি পেলেন, তিনি দোকান থেকে একটা ওষুধ নিয়ে খেয়ে নিলেন, এই বিষয়টাকে আপনি কি পরামর্শ দেবেন? না, এইটা খুব হয় যে আমার প্রেশার বেড়ে গেছিল, দোকানে গেছি মাপছি, এটাতে আমাকে এই ওষুধটা দেওয়া হয়েছে। এই তাতে করে যেটা প্রবলেম হয় যে যখন আমাদের কাছে আসেন, ধরেন গতকালকে সন্ধ্যায় তার প্রবলেমটা হয়েছিল, তখন সে মেপে একটা ওষুধ খাইছে, তার পরের দিন আমার কাছে আসছে, তাহলে কি হলো, আমি এখন যে প্রেশারটা মাপবো এটা কিন্তু আমি মিসগাইডেড হচ্ছি, যে তার আসলে এক্স্যাক্টলি প্রেশারটা কত ছিল এটা কিন্তু আমি জানতেছি না। তারপর এই ওষুধটার হাফ লাইফ শেষ হওয়ার পরে, অর্থাৎ যদি অ্যামলোডিপিন বিশেষ করে খাওয়ানো হয়, এটা কিন্তু 2 দিন তার অ্যাকশন থাকে।
অলমোস্ট 36 to 48 আওয়ার্স মতো। তো এই ডিউরেশনটা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি তার অ্যাকুরেট ব্লাড প্রেশারটা পাচ্ছি না। তো আমাদের কাছে যখন আসে দেখা যায় যে হ্যাঁ হতে পারে তার ব্লাড প্রেশার অনেক বেশি, যদি বেশি হয় তাহলে ডেফিনেটলি আমরা তখন তাকে আদার্স মেডিকেশন যেগুলো কন্টিনিউ করবে ওরকম শুরু করে দিই। কিন্তু প্রবলেম হয় যেখানে যে আমি যখন মেপে দেখি যে তার প্রেশারটা একদমই নর্মাল, তার মানে কি তার ফার্স্ট ডায়াগনোসিসটা যেটা সেটা ভুল ছিল এবং সে যে ওষুধটা খেয়েছে সেটা ইনঅ্যাকুরেটলি খেয়েছে। তো এইভাবে আসলে বেসিক্যালি প্রেশারের ওষুধ অন্তত আমি সাজেস্ট করব যে ফার্মেসি থেকে একটা নিয়ে খেয়ে ফেললাম, এটাতে কিন্তু সমাধান না। আর আপনার যদি অ্যাকুট ইমার্জেন্সি ডেভেলপ করে তাহলে তো ডেফিনেটলি আপনি হসপিটালে যাবেন, কিন্তু একটু খারাপ লাগলো এটার জন্য সাথে সাথে ফার্মেসি থেকে একটা করে প্রেশারের ওষুধ খেলে কিন্তু আপনার এটা মাস্ক হয়ে যাচ্ছে। প্রবলেমটা হচ্ছে কি তার যদি হাইপারটেনশন থাকেও তাহলে কিন্তু তার সিমটমটা মাস্ক হয়ে যাচ্ছে, একটা ওষুধ খাওয়ার পরে কি সে ভালো লাগতেছে, এভাবে আরো 2 মাস 6 মাস 4 মাস চলে গেল, তারপর আবার প্রবলেম হলো, সঠিক চিকিৎসাটা কিন্তু পাওয়া যাচ্ছে না।